প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবার নিউ ইয়র্ক সফরে জো বাইডেন পরিদর্শন করেছেন বন্যা দুর্গত এলাকা। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ এবং এখনও নিয়ন্ত্রণে আসেনি দক্ষিণ আফ্রিকার করোনা পরিস্থিতি। টিকা নিতে সহজ করা হয়েছে রেজিস্ট্রেশন, খুশি প্রবাসীরা। স্পেনে খুলে দেওয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি শায়লা রহমান ইমা। তুমুল বিক্ষোভে উত্তাল আফগানিস্তান। উত্তরাঞ্চলীয় পাঞ্জশির অঞ্চল তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পর এ বিক্ষোভের আগুনে যেন ঘি পড়েছে। বিক্ষোভকারীরা বলছেন তালেবান পাকিস্তানের সহায়তা নিয়ে একের পর এক অন্যায় করছে। এ সময় বিক্ষোভ ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে তালেবান সদস্যরা। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মোল্লা হাসান আকুন্দের নাম ঘোষণা করেছে তালেবান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ জার্সির বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগ এখন সবার জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নিউ ইয়র্কে আসেন বাইডেন। তার আগমনে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। হারিকেন আইডার প্রভাবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। নিউ ইয়র্ক ও নিউ জার্সি সহ কয়েকটি অঙ্গরাজ্যে প্রাণহানি ঘটে অন্তত 46 জনের। আফগান ইস্যুতে মার্কিন রাজনীতির উত্তপ্ত এই সময়ে 6 দিন পর দুটি রাজ্যে দুর্গত এলাকা পরিদর্শনে আসলেন বাইডেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য সরকার সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। Climate change poses an existential threat to our lives, to our economy, and the threat is here. It's not going to get any better. The question, can it get worse? We can stop it from getting worse. নিউ ইয়র্কে প্রেসিডেন্ট বাইডেনের আগমনে অন্যান্য কমিউনিটির মতো বাংলাদেশিদের মধ্যেও ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। কুইন্সে প্রেসিডেন্টকে স্বাগত জানাতে উপস্থিত হন অনেকে। আমরা অত্যন্ত আনন্দিত যে প্রেসিডেন্ট হিসেবে সে খোঁজ খবর নিচ্ছে এবং সে এটা সাহায্য ঘোষণা করবে এবং সবাই অত্যন্ত সমবেদনা জানাতে আসছে। অনেক লোক মারা গেছে এবং ক্ষয়ক্ষতিগ্রস্তের জন্য সে অনেক কাজ করবে, এটা আমাদের প্রত্যাশা। গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক সরকার হিসেবে যেটা করার দরকার, জনগণের পাশে দাঁড়ানোর সময় মতো এবং জনগণের দুর্ভোগকে নিজের চোখে দেখে সমাধানের জন্য উনি চলে আসছেন। এই জন্যই আমি খুবই খুশি। এদিকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য মঙ্গলবার কংগ্রেসের কাছে $24 বিলিয়ন চেয়েছে হোয়াইট হাউস। এর মধ্যে আইডার ক্ষতি কাটিয়ে ওঠার জন্য চাওয়া হয়েছে $10 বিলিয়ন। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমবার নিউ ইয়র্কে এলেন জো বাইডেন, তাও আবার বাংলাদেশি অধ্যুষিত এলাকা ইস্ট এলমার্স্টে। এখানে বিভিন্ন কমিউনিটির মানুষ জড়ো হয়েছেন তাকে এক নজর দেখার জন্য। পাশাপাশি পানি নিষ্কাশন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নতির জোরালো দাবি জানাচ্ছেন তারা। সেই সঙ্গে জলবায়ুর ক্ষতিকারক প্রভাব কাটিয়ে ওঠার জন্য জরুরি অর্থ সহায়তাও চেয়েছেন তারা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ইস্ট এলমার্স্ট, নিউ ইয়র্ক। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে, কুয়েত বাংলাদেশ সরাসরি ফ্লাইট চালুর অনুমতি। প্রতি সপ্তাহে যেতে পারবেন 1086 যাত্রী। প্রবাসীরা সহজেই ফিরতে পারবেন কর্মস্থলে। করোনা মহামারীতে প্রায় 1.5 বছর বন্ধ অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক বর্ডার। দীর্ঘদিন ধরেই সীমানা পুরোপুরি খুলে দিতে রাজ্য সরকারকে চাপ দিচ্ছে ফেডারেল সরকার। দেশটিতে কঠোর বিধিনিষেধে সবচেয়ে বেশি ভুগছে নিম্ন আয়ের দেশ থেকে আসা শিক্ষার্থীরা। অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতির সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী SM আমিনুল রুবেল। ধন্যবাদ ইমা। যেমনটি বলছিলেন যে দীর্ঘদিন অস্ট্রেলিয়ার নিয়মিত আন্তর্জাতিক বর্ডার কিন্তু বন্ধ আছে এবং এতে সবচেয়ে বেশি ভুগছে অস্ট্রেলিয়া অর্থনীতি। এছাড়া ভুগছে নিম্ন আয়ের দেশ থেকে আন্তর্জাতিক যেসব শিক্ষার্থী অস্ট্রেলিয়াতে উচ্চ শিক্ষার্থী এসেছিল তারা, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া বা নেপাল থেকে যে ধরনের শিক্ষার্থীরা আসে তারা কিন্তু অস্ট্রেলিয়া এসে তাদেরকে সাফার করতে হয় অনেকটাই, যেহেতু অর্থনৈতিক পার্থক্য অনেক বেশি। অস্ট্রেলিয়ার একটি ভালো ইউনিভার্সিটি টিউশন ফি প্রতি সেমিস্টারে কিন্তু 7-8 লক্ষ টাকা অন্তত। তো তাদেরকে এছাড়া এখানে যে বসবাসের জন্য তাদেরকে যে খরচটি বহন করতে হয় সেটিও এরকম অনেক লক্ষ লক্ষ টাকা তাদেরকে কিন্তু খরচ বহন করতে হয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের। এবং নিয়মিত আন্তর্জাতিক বর্ডার বন্ধ থাকায় নতুন করে যেমন স্টুডেন্টরা আসতে পারেনি কিন্তু অস্ট্রেলিয়াতে পর্যটকরা, এবং যেহেতু অস্ট্রেলিয়ার পর্যটক আসতে পারেনি এই কারণে এখানে অর্থনীতি কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন সময় নাগরিকদেরই আসলে অস্ট্রেলিয়াতে ঢুকতে বিভিন্ন কাঠখড় পোড়াতে হয়েছে তাদেরকে, কারণ বিভিন্ন সময় এমন রুলস ছিল যে পুরো অস্ট্রেলিয়াতে সপ্তাহে
মাত্র 4,500 জন মানুষ ঢুকতে পারবে, তারপরে সেটি করা হয়েছিল মাত্র 3,000 জন বা মাত্র 2,500 জন। এই মুহূর্তে এই কঠোর লকডাউন চলছে অস্ট্রেলিয়ার NSW নিউ সাউথ ওয়েলস রাজ্যে, ভিক্টোরিয়া রাজ্যে। আপনারা জানেন সিডনি এবং মেলবোর্নে করোনা পরিস্থিতি প্রতিনিয়তই খারাপ হচ্ছে। সিডনি অবস্থা এই মুহূর্তে মারাত্মক, এছাড়া মেলবোর্নে করোনা পরিস্থিতিও কিন্তু খারাপ। আপনাদের একটি সংখ্যাটি জানিয়ে দিই যে সিডনিতে গত 24 ঘন্টায় কিন্তু 1480 জন করোনা সংক্রমিত হয়েছে, আইসিইউতে আছে 291 জন, এছাড়া 10 জন কিন্তু গতকালকে করোনা সংক্রমিত হয়ে মারা গেছে। এখন পর্যন্ত যে 204 জন মারা গেছে তার ভিতরে গত 1.5 মাসেই কিন্তু 150 জনের মতো শুধুমাত্র সিডনি এবং এর আশেপাশে এলাকায় করোনা সংক্রমিত হয়ে মারা গেছে। বাংলাদেশি টোটাল 3 জন মারা গেছে, আমাদের কাছে খবর এসেছে। এছাড়া মেলবোর্নেও কিন্তু আজকে 221 জন করোনা সংক্রমিত হয়েছে। রাজধানী ক্যানবেরা যেখানে ছোট এবং জনসংখ্যা মাত্র 400,000-এর মতো, সেখানেও কিন্তু করোনা সংক্রমণ বাড়ছে, প্রতিদিনই 20-30 জন করে সংক্রমিত হচ্ছে। আজকে সেখানে 20 জন সংক্রমিত হয়েছে। তো করোনা সংক্রমণ পৃথিবীর অনেক দেশে যখন কমে গেছে, সেখানে অস্ট্রেলিয়াতে করোনা সংক্রমণের আমি বলবো তৃতীয় ঢেউ এখন চলছে। সিডনি এবং মেলবোর্নে দিনের বেলায় যখন লকডাউন থাকছে, এছাড়া সিডনিতে কিন্তু রাতের বেলা যে 12টি এলাকা যেখানে বেশি করোনা সংক্রমিত হয়েছে, সেখানে কিন্তু রাতের বেলা কারফিউ জারি থাকছে। তবুও করোনা সংক্রমণ কিন্তু কমছে না। এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে যে 29,000 অ্যাক্টিভ রোগী আছে, গত 2 সপ্তাহে করোনা সংক্রমিত হয়েছে, তার মধ্যে 27,000-ই কিন্তু শুধুমাত্র সিডনিতে। প্রতিদিন অন্তত 1,500 জনের কাছাকাছি করোনা সংক্রমিত হচ্ছে। বাংলাদেশি কয়েকটি পরিবার এই মুহূর্তে করোনা সংক্রমিত অবস্থায় আছে। ভ্যাকসিন গ্রহণ কার্যক্রমে গতি এসেছে আমি বলবো। এখন পর্যন্ত 2টো ডোজই পেয়েছে 16 বছরের ঊর্ধ্বে যারা আছে, তারা প্রায় 38.7 ভাগ মানুষ কিন্তু ভ্যাকসিন পেয়েছে। সো ভ্যাকসিনের গতি বাড়লে 70 বা 80 ভাগ মানুষ যদি ভ্যাকসিন গ্রহণ করতে পারে অন্তত অস্ট্রেলিয়াতে, তাহলে হয়তো বা আন্তর্জাতিক নিয়মিত বর্ডারে রেস্ট্রিকশন কিছুটা তুলে নেওয়া হবে। এই ছিল আমার কাছে অস্ট্রেলিয়া থেকে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে আমার কাছে। ধন্যবাদ। অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী SM আমিনুল রুবেল। করোনার চোখ রাঙানি উপেক্ষা করে খুলে দেওয়া হয়েছে স্পেনের সব শিক্ষা প্রতিষ্ঠান। কর্তৃপক্ষ বলছে সামাজিক দূরত্ব ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনেই চলবে ক্লাস, পাশাপাশি শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রয়োগের হারও বাড়ানো হবে। এদিকে শিশুদেরও করোনার টিকা দেওয়া শুরু করেছে কিউবা। 2 বছর বা তার ঊর্ধ্বে সব শিশুকে আনা হচ্ছে টিকার আওতায়। করোনায় বিপর্যস্ত বিশ্বের বহু দেশ এখনও স্বাভাবিক জীবনে ফিরতে হিমশিম খাচ্ছে ধনী দেশগুলো। অনেক দেশেই লকডাউনের কারণে থমকে রয়েছে মানুষের দৈনন্দিন কার্যক্রম। তবে অন্যান্য দেশের চেয়ে ব্যতিক্রম চিত্র স্পেনে। সংক্রমণ কমতে থাকায় দেশটিতে খুলে দেয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। ফলে প্রায় 80 লাখের বেশি শিক্ষার্থী আবার ফিরলেন চিরচেনা ক্লাসরুমে। তবে কর্তৃপক্ষ বলছে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও মানতে হবে করোনার স্বাস্থ্যবিধি। এদিকে শিশুদেরও করোনা ভাইরাসের টিকা দেয়া শুরু করেছে কিউবা। 2 বছর বা তার ঊর্ধ্বে সব শিশুকে টিকার আওতায় আনা হচ্ছে। ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে কিউবা তাদের জনগণকে নিজেদের তৈরি টিকাই দিচ্ছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে দেশের 90% মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিউবার তৈরি টিকাকে এখনও স্বীকৃতি দেয়নি। অন্যদিকে কোয়ারেন্টিনের কঠোর নিয়ম ভঙ্গ করায় ও প্রাণঘাতী করোনা ভাইরাস অন্যদের মধ্যে ছড়ানোর দায়ে ভিয়েতনামে 28 বছর বয়সী এক যুবককে 5 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ভিয়েতনাম নিউজ এজেন্সির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গেল জুলাইয়ে হো চি মিন শহর থেকে কামাওয়ে প্রদেশে যান লে ভেন ত্রি। সেখানে 21 দিন কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও তা মানেননি তিনি। কর্তৃপক্ষ জানায় লে ভেন ত্রির মাধ্যমে সংক্রমিত হয়েছেন বেশ কয়েকজন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকায় করোনার তীব্রতা কমলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি সংক্রমণ, বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। মহামারী নির্মূলে দেশটির নাগরিকদের ভ্যাকসিনের আওতায় আনতে সহজ করা হয়েছে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন। সহজেই ভ্যাকসিন নিতে পারছেন দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরাও। দক্ষিণ আফ্রিকা থেকে বিস্তারিত জানাচ্ছেন মিজানুর রহমান রাসেল। দক্ষিণ আফ্রিকায় মহামারী করোনার তৃতীয় ধাপের আক্রমণ কমলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি সংক্রমণ আর মৃত্যুর হার। করোনা নির্মূল আর দীর্ঘমেয়াদী ক্ষয়ক্ষতি এড়াতে দেশটিতে বসবাসরত স্থানীয় এবং প্রবাসীদের ভ্যাকসিনের আওতায় আনতে নেওয়া হয়েছে কার্যকর উদ্যোগ। বাড়ানো হয়েছে টিকা গ্রহণ কেন্দ্র আর কমানো হয়েছে বয়সের সময়সীমা। প্রতিদিন টিকা নিচ্ছেন হাজার হাজার মানুষ।
উন্নত পরিবেশ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় 2 দফায় জনসন অ্যান্ড জনসন ও ফাইজারের টিকা দিতে পারায় আনন্দিত প্রবাসী বাংলাদেশিরা। বর্তমানে দক্ষিণ আফ্রিকা সরকার সকলকে কোভিড-19 ভ্যাকসিনের আওতায় আনা হইতেছে। 18 বছর থেকে সকলকেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আমরা প্রবাসী বাংলাদেশিরও ভ্যাকসিন নিতে পারছি। টিকা দিতে পেরে আমরা খুবই আনন্দিত এবং মুগ্ধ। আশা করি এভাবে টিকা দিতে থাকলে এদেশ থেকে কোভিড নির্মূল হবে। দক্ষিণ আফ্রিকায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 28 লাখের বেশি মানুষ। দেশটিতে ভ্যাকসিন প্রয়োগের সংখ্যা ছাড়িয়েছে প্রায় 1,38 লাখ। প্রাণঘাতী করোনার 3 দফা আক্রমণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত দক্ষিণ আফ্রিকার কোভিড নির্মূলে গণহারে ভ্যাকসিন দিচ্ছেন দেশটির সরকার। ভ্যাকসিন প্রদান এবং গ্রহণ সহজ প্রক্রিয়ায় সম্পন্ন করতে পেরে খুশি দেশটিতে বসবাসরত স্থানীয় এবং প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ। পশ্চিমবঙ্গের ভবানীপুর উপনির্বাচনের শেষ পর্যন্ত মমতার বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে কংগ্রেস। আজ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারে নামার কথা রয়েছে মুখ্যমন্ত্রী তথা ভবানীপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সুব্রত, আপনাকে ধন্যবাদ। ঠিক আজকে থেকে দুদিন আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক বৈঠক করে তিনি বলেছেন যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসের যারা নেতৃত্ব আছেন তারা প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তাদের এই সিদ্ধান্তটি যখন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অর্থাৎ সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর কাছে পাঠানো হয়, তখনই কিন্তু এই প্রদেশ কংগ্রেসের যে সিদ্ধান্ত সেটিকে বাতিল করে দেওয়া হয় এবং সেখানে সিদ্ধান্ত হয় যে মমতার বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রার্থী দেওয়া হবে না। এক্ষেত্রে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী পরিষ্কার করে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে যেভাবে বিজেপির উত্থান হচ্ছে, মমতার বিরুদ্ধে প্রার্থী দিয়ে সেই বিজেপির যে উত্থানের আগুনে অক্সিজেন তারা ঢালতে চান না। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু বিধানসভা উপনির্বাচনে প্রার্থী না দেওয়ারই সেই যে চূড়ান্ত সিদ্ধান্ত সেটি কিন্তু আমরা দেখেছি যে কংগ্রেসের পক্ষ থেকে গতকাল রাতেই আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে এই চলতি মাসের 1 এপ্রিল নন্দীগ্রামে ভোট হয়েছিল এবং সেই ভোটে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে যে কয়েক হাজার ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর তার দলের বিপুল বিজয়ের পর বিধায়ক নির্বাচিত না হওয়ার পরেও সংবিধানের ধারার মধ্যে থেকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন 5 মে এবং তারপর তাকে কিন্তু আগামী 5 এপ্রিলের মধ্যে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত বিধায়ক হিসেবে বিধানসভায় এসে তাকে বিধানসভা স্পিকারের কাছে তার জয়ের যে সার্টিফিকেট সেটি জমা দেওয়ার কিন্তু বাধ্যবাধকতা তৈরি হয় এবং সেই 5 তারিখের মধ্যে নির্বাচিত না হলে মুখ্যমন্ত্রীর পদ থেকে কিন্তু তাকে অব্যাহতি দিতে হতো। এটাই সংবিধানে পরিষ্কার করে বলা হয়েছে। ইতিমধ্যে জানেন যে ভবানীপুরের থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বর্তমানের 3য়বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা তাকে অনির্বাচিত বিধায়ক মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ করেন। আজকে থেকে কিন্তু তারা মনে করা হচ্ছে, যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কিছু তৃণমূলের পক্ষ থেকে বলা হয়নি, মনে করা হচ্ছে আজকে যে কোনো সময় বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নির্বাচনী প্রচারে নামতে পারেন। বিজেপির পক্ষ থেকে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি, তাদের দফায় দফায় বৈঠক চলছে। মনে করা হচ্ছে খুব শিগগিরই তাদের প্রার্থী ঘোষণা করা হবে। সব মিলে দক্ষিণ কলকাতার এই বাঙালি অবাঙালি অধ্যুষিত ভবানীপুরের নির্বাচন 30 এপ্রিল যেটি হতে যাচ্ছে, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু আবার রাজনৈতিক রণাঙ্গন কিন্তু উত্তপ্ত হতে শুরু করেছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। পশ্চিমবঙ্গের রাজনীতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। ভারতে ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি, আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। সবচেয়ে খারাপ পরিস্থিতি উত্তরপ্রদেশের বেশ কয়েকটি জেলায়। ডেঙ্গু আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছেন অনেকেই। রাজ্যটিতে এ পর্যন্ত শতাধিক রোগীর মৃত্যু হয়েছে। দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসতে না পারলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে শঙ্কা চিকিৎসকদের। উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলায় এবছর প্রথমবারের মতো শনাক্ত হয় ডেঙ্গু। এরপর থেকে জেলাটিতে প্রতিদিনই বাড়ছে রোগী। ডেঙ্গু রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। এরই মধ্যে সরকারি হাসপাতালগুলোতে রোগীদের চিকিৎসা দিতে বাড়তি ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। নতুন নতুন ভবনও নির্মাণ করা হচ্ছে।
ফিরোজাবাদে সোমবার পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে অর্ধশতাধিক মানুষের, এর মধ্যে 40-এর বেশি শিশু। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ায়, উদ্বেগ বাড়ছে জনমনে। আজকেও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগীর মৃত্যু হয়েছে, সংখ্যাটি এখন 51। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে, তবে এখন দরকার জনগণের সচেতনতা। শুধু ফিরোজাবাদ নয়, রাজ্যটির বেশিরভাগ জেলায় ডেঙ্গুর ছড়াছড়ি। প্রয়াগরাজ ও আগ্রাতে রোগী বাড়ায় ডেঙ্গু নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপও নিয়েছে স্থানীয় প্রশাসন। মচ্ছরদানি 9000 যে এলাকায় ডেঙ্গুর উপদ্রব বাড়ছে তা চিহ্নিত করা হয়েছে। এরই মধ্যে 9000 মশারি বিতরণ করা হয়েছে। আশা করছি খুব দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। मॉस्किटो इंडेक्स निकाल करके समय हमारे पास संदिग्ध मरीज जो भर्ती हैं करीब 27। আগ্রাতে এখন পর্যন্ত 27 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। বর্তমান 5 জন রোগী ভর্তি আছে, বাকিরা সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। हमारे जनपद के इस समय एक केस एडमिट है। রাজ্যটির কানপুর জেলায় ডেঙ্গু আতঙ্ক বেড়েছে, অনেকে ভয়ে বাড়িঘর ছেড়ে অন্য এলাকায় চলে যাচ্ছেন। স্থানীয় গণমাধ্যম অনুযায়ী এরই মধ্যে ডেঙ্গু আতঙ্কে 15টি পরিবার অন্য কোথাও পালিয়েছে। ভারতে প্রতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যায় অন্তত 20,000 মানুষ, যাদের বেশিরভাগই শিশু। রায়হানুল রানা, সময় সংবাদ। ভারতের কাশ্মীরে পর্যটকদের আনাগোনা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে দূষণ। ময়লা আবর্জনা পরিষ্কার করতে নেওয়া হয়েছে নানা ধরনের উদ্যোগ। স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা মিলে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন। তারা বলছেন, পর্যটন ব্যবসা দীর্ঘমেয়াদী করতে পরিবেশ রক্ষা সবার আগে জরুরি। প্রাকৃতিক সৌন্দর্যের আধার কাশ্মীর, সেখানকার লেক আর জলাশয়গুলো পর্যটকদের টানে যে কোনো মৌসুমেই। করোনার ঊর্ধ্বগতির কারণে এতদিন ভ্রমণে ছিল বিধিনিষেধ, তবে এখন তা আর নেই। কোভিড পরিস্থিতির উন্নতির পর দর্শনার্থীরা যখন আসতে শুরু করেছেন, তখন জলাশয়গুলোর পরিবেশও হয়ে পড়ছে নোংরা। আর তাই তো শ্রীনগরের বিখ্যাত ডাল লেক পরিষ্কার করার মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে। স্থানীয় ট্রাভেল অপারেটররা এই পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন। তারা বলছেন, এমন কার্যক্রম আগামীতেও চলবে। নেহেরু পার্কে প্রচুর মানুষ ঘুরতে আসেন। এখানকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে পর্যটকদের আরো বেশি আকর্ষণ করতে। ताकि आप अपने सराउंड्स को जितना हो सके उतना क्लीन रखो। इसमें बहुत सारी स्पीशीज हैं फिशेस की, बहुत सारे অনেক প্রজাতির মাছ এই জলাশয়ে থাকে, তবে প্লাস্টিক দিয়ে সেখানে সমস্যার সৃষ্টি করা হয়েছে। इसको गंदा कर देता है ये मछलियों के लिए, जो बाकी इसमें कीड़े मकोड़े हैं। সংশ্লিষ্টরা বলছেন, মাসে 2 থেকে 3 বার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করলে পরিবেশের জন্য তা উপকারী হবে। কারণ মানুষ যত বাড়ে ততই বাড়ে দূষণ, আর এই দূষণই পরিবেশ বিপর্যয়ের প্রধান কারণ। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। কুয়েত এয়ারওয়েজ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইটে 1086 জন যাত্রী বাংলাদেশ থেকে প্রতি সপ্তাহে কুয়েত যেতে পারবেন। এতে করে ছুটিতে বাংলাদেশে আটকা পড়া প্রবাসীরা কর্মস্থলে ফিরতে পারবেন। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য, ছবিতে রিপোর্ট। কুয়েত বাংলাদেশ সরাসরি ফ্লাইট চালুর অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও কুয়েত এয়ারলাইন্স। প্রতি ফ্লাইটে যৌথভাবে নির্ধারিত আসনে সপ্তাহে 5 দিন সরাসরি কুয়েত বাংলাদেশ ফ্লাইট পরিচালনা করতে পারবে এয়ারলাইন্স দুটি। কুয়েত সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দুটি এয়ারলাইন্স যৌথভাবে প্রতি সপ্তাহের সোমবার 75 জন, মঙ্গলবার 150 জন, বুধবার 143 জন, বৃহস্পতিবার 75 জন এবং রোববার 100 জন করে যাত্রী বহন করতে পারবে। ফ্লাইট চালুর ব্যাপারে যে কোনো মুহূর্তেই আসতে পারে নির্দেশনা। সরকারের সময়োপযোগী পদক্ষেপের প্রশংসা করেন প্রবাসী বাংলাদেশিরা। ইতিমধ্যে জানতে পারলাম কুয়েত গভর্নমেন্ট ডাইরেক্ট ফ্লাইটের পারমিশন দিয়েছে। কুয়েত প্রবাসী সকলেই এখন কম খরচে কুয়েতে আসতে পারবেন। এই জন্য কুয়েত গভর্নমেন্টকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এদিকে ছুটিতে গিয়ে দেশে আটকা পড়া অনেক প্রবাসী অনেক দামে টিকিট কিনে সৌদি আরব, তুরস্ক, বাহরাইনে ট্রানজিট নিয়ে কুয়েতে প্রবেশ করছেন। ইতোমধ্যে মিশর ও ভারতের সাথে সরাসরি ফ্লাইট চালু হয়েছে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার। কুয়েতের সাথেও সরাসরি ফ্লাইট চালু হলে প্রবাসীরা সহজেই নিজেদের কর্মস্থলে ফিরতে পারবেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ফেলে দেয়া প্রায় 4 কোটি 20 লাখেরও বেশি টায়ারকে পুনর্ব্যবহারযোগ্য করে তুলছে কুয়েত। পুরানো টায়ারগুলো ব্যবহার করে তৈরি করা হচ্ছে কার্পেট, ব্যাগ সহ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন পরিবেশবিদরা। এ যেন টায়ারের শহর, যেদিকে চোখ যায় শুধু টায়ার আর টায়ার। দৃশ্যটি কুয়েতের, যে জায়গাটি বিশ্বের অন্যতম পুরনো টায়ার ফেলার ভাগাড় হিসেবে পরিচিত। এখানে প্রতিদিনই পোড়ানো হয় পুরনো টায়ার, তাতে নির্গত হয় রাসায়নিক পদার্থ ও কালো ধোঁয়া। এতে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে কুয়েতবাসী।
পরিবেশ দূষণ থেকে পৃথিবীকে বাঁচাতে সম্প্রতি প্রায় 4 কোটি 20 লাখেরও বেশি টায়ারকে পুনর্ব্যবহারযোগ্য করে তুলছে দেশটি। গ্লোবাল রিসাইকেল কোম্পানি এপসকো ফেলে দেওয়া টায়ারগুলোর পুনর্ব্যবহারযোগ্য করার একটি প্রকল্প হাতে নেয়। কুয়েত সরকার এবং বেসরকারি সংস্থার সহযোগিতায় পুরনো টায়ার প্রক্রিয়াজাত করে তৈরি করেছে কার্পেট, ব্যাগ সহ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। জানুয়ারি থেকে এ পর্যন্ত আমরা 25 লাখ টায়ারকে পুনর্ব্যবহারযোগ্য করেছি। পুরনো টায়ার থেকে রাসায়নিক তুলে ডিজেল ও জ্বালানি উৎপাদনও করছি আমরা। আমাদের বিশাল ফ্যাক্টরি সমাজের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। টায়ারগুলোকে না পুড়িয়ে সেগুলোকে ব্যবহার করে প্রয়োজনীয় পণ্য তৈরি করছি। দেশের বাইরেও এই পণ্য রফতানি করা সম্ভব। কুয়েতের পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে 2019 সালে 45 লাখ মানুষের জন্য 24 লাখ যানবাহন ছিল। গ্লোবাল রিসাইকেল কোম্পানিটি বছরে 30 লাখেরও বেশি ফেলে দেওয়া টায়ারকে পুনর্ব্যবহারযোগ্য করতে সক্ষম। জিনিয়া শেখ, সময় সংবাদ। পথচারীদের ভিড় যেসব রাস্তায় বেশি সেখানে রোবট দিয়ে নজরদারি করবে সিঙ্গাপুর। কেউ কোনো নিয়ম ভাঙছে কিনা তার উপর নজর রাখবে হাভিয়ার নামের ওই রোবট। ফুটপাত বা সাইডওয়াকে মোটরসাইকেল তুলে রাখলেও তা ঠিকই বুঝতে পারবে সে। এ সম্পর্কে কমান্ড সেন্টারকে অবহিত করা ছাড়াও মানুষকে সঠিক আচরণ শেখাতে নিজ পর্দায় বার্তা দেখাবে রোবটটি। রোবটটিতে থাকা ক্যামেরার সাহায্যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আশপাশের সবকিছু দেখতে পাবে কমান্ড সেন্টার। অল্প আলোতেও আইআর এবং লো লাইট ক্যামেরা ব্যবহার করে ছবি তুলতে পারবে এটি। হাভিয়ারের মতো রোবটগুলো যেন জড়ো এবং চলমান প্রতিবন্ধকতা এড়িয়ে চলতে পারে সেজন্য সেন্সরও রয়েছে এতে। সিঙ্গাপুর এরই মধ্যে নিজেদের নজরদারি ক্যামেরা বাড়ানোর ঘোষণা দিয়েছে। আগামী দশকের মধ্যে ক্যামেরার সংখ্যা দ্বিগুণ করে 2 লাখ করা হবে বলে জানিয়েছে দেশটি। পাশাপাশি দেশটির সরকার আশা করছে টহলের জন্য মানবকর্মীর প্রয়োজন কমাবে রোবটের ব্যবহার। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। করোনা সংক্রমণ কমতে থাকায় জার্মানিতে বসেছে বিশ্বের অন্যতম গাড়ির প্রদর্শনী মিউনিখ অটো শো, যেখানে বিএমডব্লিউ, রেনল্ট, পোর্শে আর ভক্সওয়াগনের মতো প্রতিষ্ঠানগুলো বৈদ্যুতিক গাড়িতে সর্বশেষ প্রযুক্তির সন্নিবেশ ঘটিয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানেরই আশা বাজার দখলে এগিয়ে থাকবে তাদের গাড়ি। নতুন মডেলের চোখ ধাঁধানো সব গাড়ি নিয়ে জার্মানিতে বসেছে বিশ্বের অন্যতম গাড়ির প্রদর্শনী মিউনিখ অটো শো। প্রদর্শনীতে নির্মাতা প্রতিষ্ঠানগুলো একের পর এক মেলে ধরছে নিজেদের তৈরি অত্যাধুনিক সব গাড়ির খুঁটিনাটি ও বিশেষত্ব। করোনার দাপট কমতে থাকায় প্রথমবারের এই আয়োজনে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পোর্শে এনেছে মিশন আর। 1073 হর্স পাওয়ারের গাড়িটির সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় 300 কিলোমিটার। বৈদ্যুতিক গাড়ির জগতে একে গেম চেঞ্জার বলে দাবি করছে পোর্শে। এর ছাদ একদম ক্রিস্টাল ক্লিয়ার। কাঠামো বানানো হয়েছে কার্বন ফাইবার কম্পোজিট দিয়ে। মোটর স্পোর্টসে আগামীতে আরো অনেক কিছুর সন্নিবেশ ঘটবে, তবে সবকিছুই হতে হবে টেকসই। প্রদর্শনীতে ভক্সওয়াগন এনেছে আইডি লাইট। সম্পূর্ণ বৈদ্যুতিক ছোট আকারের এই গাড়িটি বাণিজ্যিকভাবে বাজারে আসবে 2025 সালে। দাম পড়বে $23,730। একে বলা হচ্ছে আগামী প্রজন্মের গাড়ি। 2025 সাল নাগাদ টেসলাকে পেছনে ফেলে আমরা 1 নম্বর বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হতে চাই। 2030 সালের মধ্যে এ ধরনের গাড়ির বাজারের 70% দখলে নিতে চায় ভক্সওয়াগন। বিএমডব্লিউ নিয়ে এসেছে তাদের i4 মডেলের গাড়ি। এই গাড়িটি তৈরি করা হয়েছে পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়ে। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি 1.5 ডিগ্রির মধ্যে রাখতে এটা বড় ভূমিকা রাখবে বলে দাবি নির্মাতা প্রতিষ্ঠানের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। ভেনিসের রেগাতা স্টোরিকা বা নৌকা বাইচ বিশ্বের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী অনুষ্ঠান। 942 সাল থেকে সেপ্টেম্বর মাসের প্রথম রোববার ভেনিসের গ্র্যান্ড ক্যানেলে এই উৎসব হয়। বছর জুড়ে ভেনিসের 10টি অঞ্চলের মধ্যে নৌকা বাইচের আঞ্চলিক প্রতিযোগিতা হয়। বিভিন্ন অঞ্চলের প্রথম সারির কয়েকটি দল ভেনিসে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায়। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের রিপোর্ট।
সাগরে ভাসমান ভেনিস শহরের যোগাযোগের ক্ষেত্রে নৌযানই হলো একমাত্র যানবাহন। 942 সালে ভেনিসের এক উৎসব থেকে শহরের সুন্দরী তরুণীদের জলদস্যুরা নৌকায় করে তুলে নিয়ে যায়। সেই সময় স্থানীয় নৌকাগুলো জলদস্যুদের তাড়া করে ধরে ফেলে এবং তরুণীদের উদ্ধার করে শহরে নিয়ে আসেন। সেই থেকে প্রায় 1100 বছর ধরে সেপ্টেম্বর মাসের প্রথম রোববার ভেনিসের রিগাতা স্টোরিকা বা নৌকাবাজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি স্থানীয় এবং পর্যটকদের নিকট অত্যন্ত আকর্ষণীয়। 1600 বছরের পুরনো পৃথিবীর ঐতিহাসিক এই নৌকাবাইজ প্রতিযোগিতার দিনটি ভেনিসের বিশেষ দিন। ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি কেবল ভেনিসেই অনুষ্ঠিত হয়। আপনারাও সকলে আসুন তা উপভোগ করতে। ভেনিসের রিগাতা স্টোরিকা অনুষ্ঠানটি স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের কাছে দিন দিন আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। করোনার কারণে গেল বছর কিছুটা ভাটা পড়লেও এবছর শহর জুড়ে তিল ধারণের স্থান ছিল না। এবারই প্রথমবারের মতো ছিল মহিলা প্রতিযোগীদের অংশগ্রহণ, ছিল অগণিত দেশি বিদেশি পর্যটক। অনুষ্ঠানটি এত বেশি আকর্ষণীয় এবং ঐতিহাসিক যে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট নিজ খরচে একই বছর 2 বার আয়োজন করেছিলেন রিগাতা স্টোরিকা। জলদস্যুদের কবল থেকে ভেনিসের সুন্দরীদের উদ্ধার করতে হাতে চালিত লগি ভয়টার মাধ্যমে দ্রুত নৌকা চালানোর কৌশল একসময় ছিল খুবই গুরুত্বপূর্ণ ভেনিসে, কিন্তু এখন তা ভেনিসের ইতিহাস এবং ঐতিহ্যের অংশ, যা চলছে প্রায় 1600 বছর ধরে। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। আফগান শরণার্থীদের আশ্রয় না দেওয়ার সিদ্ধান্ত ইউরোপের বেশ কয়েকটি দেশের, এমন আচরণের তীব্র নিন্দা হিউম্যান রাইটস ওয়াচের। এবং প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবার নিউ ইয়র্ক সফরে জো বাইডেন পরিদর্শন করেছেন বন্যা দুর্গত এলাকা। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।